বিএনপির কাঁধে চড়ে সারা দেশে নাশকতা চালায় শিবির ও জামায়াতে ইসলামী। লন্ডন থেকে এনজিওর মাধ্যমে টাকা পাঠায় 700 থেকে 800 নেতাকর্মী। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে, সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত, সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের। ভরাডুবির আশঙ্কায় দলটি, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন খেলা আর হবে না, এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালে লিখন দেখেন এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। ফখরুল সাহেব আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন। কর্মীদের রোষানল থেকে নিজেদের সুরক্ষার জন্য তিনি কল্পনার ফানুস উড়িয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণেই মুহিবুল্লাহকে খুন করে স্বার্থান্বেষী মহল, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কুতুপালং ক্যাম্প থেকে আরও 2 জন গ্রেফতার। রাজধানীর মিরপুরে নিখোঁজ 3 কিশোরী, নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। জাপান নেয়ার কথা বলে পাচারের চেষ্টা, দাবি পরিবারের। টিকটক সেলিব্রিটি সহ আটক 3। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এখন মোংলা বন্দরের জেটিতে। চলছে খালাসের কাজ। নদীপথে আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। 10ই অক্টোবর থেকে সৌদি আরবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে লাগবে কোভিডের 2 ডোজ টিকার সনদ। কর্মস্থলে ফেরা নিয়ে আবারও শঙ্কায় প্রবাসীরা। এবং মারা গেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কোভিড আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন হাসপাতালে। নেতাকর্মীদের শ্রদ্ধা। লন্ডন প্রবাসী 700 থেকে 800 নেতাকর্মী নিয়মিত টাকা পাঠান জামায়াতে ইসলামীর ফান্ডে। টাকা আসে বিভিন্ন এনজিওর নামেও। 2013 সালে হেফাজতের নাশকতা এবং 2014 সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের মূল যোগানদাতা ছিল জামায়াত। সম্প্রতি জামায়াতের 9 নেতাকর্মীর রিমান্ড শেষে এসব তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। বুলবুল রেজার রিপোর্ট। 2001 সালে জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট জয়ী হয়ে সরকার গঠন করে। জোটের অন্যতম মিত্র ছিল জামায়াতে ইসলামী। পরবর্তীতে বিএনপি 4 দলীয় জোট সম্প্রসারণ করে 20 দলীয় জোট গড়ে। সেখানেও আছে জামায়াত। 22 বছর জোটবদ্ধ থাকার পর যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো দলটির এখন দৈন্যদশা। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সংগঠনটির সেক্রেটারি জেনারেল সহ 9 নেতাকর্মীকে। পুলিশের দাবি, তারা সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিলেন। সেনা কর্মকর্তা 2 দফা রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর অর্থের উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2001 থেকে 2005 অর্থাৎ জোট সরকারের আমলে লন্ডনে পাঠানো হয়েছিল জামায়াতে ইসলামীর 1000-এরও বেশি কর্মী। তাদের মধ্যে 700 থেকে 800 জন নিয়মিত টাকা পাঠান দলের ফান্ডে। এনজিওর নামেও আসে টাকা। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে। এবং তারা যে প্রায় 700 থেকে 800 মানুষ, তারা একসাথে 2003, 2004, 2005 সালে তারা লন্ডনে পাঠিয়েছে। এরা বিভিন্ন জায়গায় চাকরি করে তারা একটা মোটামুটি ফান্ড পাঠায়। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। বিএনপির যে আন্দোলন, যে কথা হয়, সেখানে যে ধ্বংসাত্মক কাজগুলি হয়, ম্যাক্সিমাম বিএনপির সাথে তাদের লোকজন জড়িত থাকে। বিদেশ থেকে আসা অর্থ আর কোন কোন কাজে ব্যবহৃত হয় তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের কার্যক্রমগুলি এখন ইন্টারনালি দেশে বিদেশ থেকে বেশ কিছু তারা অর্থের প্রতি মাসেই জোগাড় হয়, সেটাতে ঘরোয়া এবং তাদের লোকগুলিকে তাদেরকে সংগঠনকে চালিয়ে যাচ্ছে। হেডেকটা হলো যদি সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত, সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান নেতাদের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় শনিবার সকাল থেকে ভিড় ছিল বিএনপি নেতাকর্মীদের। আলোচনায় অংশ নেন বিএনপি-পন্থী শিক্ষক, বুদ্ধিজীবীরা সহ দলীয় নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী লীগ গেল, বিএনপি আসলো, এই অবস্থায় মধ্যে আছে এখন। আমার কথা ঠিক কিনা বলেন তো? সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় আসলো। এই যে মাস থেকে বোধ হয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। অতীতের তিক্ত অভিজ্ঞতায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। এখনো সময় আছে, মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন, দেখে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করে চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কায় আগেভাগেই নির্বাচনে অংশ না নেয়ার চিন্তাভাবনা করছে বিএনপি। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মতো আন্দোলনেও ভরাডুবি হবে দলটির। মির্জা ফখরুল সাহেবের বাক চাতুর্য কল্পনাকেও হার মানা। বিএনপি জনসমর্থনের জোয়ারে নাকি সরকারের হৃদকম্প শুরু হয়ে গেছে, সরকার নাকি ভয়ে কাঁপছে। এমন সৃজনশীল কথামালা চাতুরিতে ফখরুল সাহেব আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয়েছে কাকরাইলে দলীয় কার্যালয়ে। এর আগে সকাল 9:15টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নামাজে জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে তাকে। প্রিয় এই প্রাঙ্গণ একসময় যার পদচারণায় মুখর থাকত, সেখানে এসেছে তার কফিনবন্দি নিথর দেহ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে অশ্রুভেজা চোখে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান জাতীয় পার্টির নেতাকর্মীরা। এমন একজন মানুষ ছিলেন, ওনার কথা আমরা সকলেই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, ওনার কথা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি যখন শুনেছি উনি মহাসচিব, আমাদের মহাসচিব, এই শূন্যস্থান পূরণ করা খুব দুরূহ ব্যাপার। বাংলাদেশের যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে তার অগ্রণী ভূমিকা পালন করেছেন, উনি মন্ত্রী ছিলেন। বর্ণাঢ্য রাজনীতির অতীত যার ছিল, বর্তমান যার ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন, জিএস ছিলেন। ঐক্যের রাজনীতি, দেশ গড়া রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দীর্ঘদিন ধরেই অ্যাজমা, হার্টের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গেল মাসের 6 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেট হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল 9:15টার দিকে তিনি মারা যান। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। জানাজা অনুষ্ঠিত হবে গুলশান আজাদ মসজিদে বাদ এশা এবং দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। উনি পোস্ট কোভিড কমপ্লিকেশনেই ভুগছিলেন, ঠিক আছে। কোভিড ভাইরাস এই মুহূর্তে তার শরীরে ছিল না, কিন্তু কোভিড হয়ে যাওয়ার পরে যে জটিলতাটা
আকার যেটা ধারণ করেছিল, যেটা হলো আমরা বলি পোস্ট কোভিড ফাইব্রোসিস। লাংটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছিল, এই কারণে ওনার অক্সিজেনেশন মেনটেন হচ্ছিল না খুব ভালো। পরবর্তীতে এই লাংয়ের উপরে আরেকটা ইনফেকশন হয়ে যাওয়ার কারণেই বেসিক্যালি ওনার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যায়। জাতীয় পার্টির দুইবারের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছাত্র জীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা, ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ডাকসুর নির্বাচিত জিএস। সাবেক সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি ছিলেন দুইবারের উপমন্ত্রী, একবারের প্রতিমন্ত্রী ও দুইবারের মন্ত্রী। এছাড়া জাতীয় পার্টি সহ দেশের রাজনৈতিক ক্রান্তিকালে তিনি ছিলেন প্রথম সারির রাজনীতিবিদদের একজন। 1954 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউদ্দিন বাবলু। নিজের জন্মস্থান চট্টগ্রাম 7 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন দেশের রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির অফিসে আছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস। সরাসরি চলে যাব তার কাছে। প্রসূন, রিচার্ড, সকাল 9:15টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মূলত আমরা যেটা জানতে পেরেছি, তার যে চিকিৎসক ছিলেন তিনি যেটি জানিয়েছেন, গত 6 সেপ্টেম্বর থেকে তিনি করোনা আক্রান্ত ছিলেন এবং সেখান থেকে তিনি রাজধানীর ল্যাবেইড হসপিটালে ভর্তি হয়েছিলেন। ল্যাবেইড হাসপাতালে চিকিৎসা নেওয়ার 2 দিন পরেই এই বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে তাকে হস্তান্তর করা হয় এবং সেখানে তিনি আইসিইউতে ছিলেন। সেখানেই তার অবস্থার অবনতি হয় এবং তার কিডনি বিকল হয়ে যায় বলে আজকে সকালেই তার যে চিকিৎসক তিনি জানিয়েছেন। তো মূলত তার মরদেহ স্পেশালিস্ট হাসপাতাল থেকে এখন কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা আছে। ইতিমধ্যে সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদির এবং সেখানে এই জাতীয় পার্টির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়া জাতীয় পার্টির নেতা কর্মীরা এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখনও তার প্রতি শ্রদ্ধা এই পর্বটি চলছে। বিকেল 4টা পর্যন্ত তার মরদেহ এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হবে এবং এর পরপরই তার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানীতে তার বাসভবনের সামনে এবং সেখানে পরিবারের সবাই তার প্রতি শ্রদ্ধা জানানোর পরে বাদ এশা, আমরা যেটা এখান থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে জানিয়েছে যে বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা হবে এবং তার পরপরই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। আমি একটু জানিয়ে দিতে চাই যে রিচার্ড, মূলত তিনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। এছাড়া তার রাজনৈতিক জীবনের অনেক বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবন ছিল। তিনি ডাকসুর জিএস ছিলেন একসময় এবং এই জাতীয় পার্টিতে তিনি পরপর 2বার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং এছাড়া বিভিন্ন স্থানে তার এই রাজনৈতিক কর্মকাণ্ডের কথা আমরা এই জাতীয় পার্টির পক্ষ থেকে জেনেছি। তো মূলত এখন এই শ্রদ্ধা পর্বটি চলছে, তার পরপরই তার বনানীর বাসায় নিয়ে যাওয়া বলে তথ্য রয়েছে। এই ছিল মূলত সবশেষ তথ্য এখানকার। রিচার্ড, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী প্রসূন আশিস। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ মিয়ানমারে ফিরতে চেয়েছিলেন বলেই স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে হত্যার ঘটনায় উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে 2 রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি স্কুলে শিক্ষকতা করতেন মুহিবুল্লাহ। এর জন্য সবাই তাকে মাস্টার মুহিবুল্লাহ বলে ডাকতেন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার থেকে প্রাণ বয়ে পালিয়ে আসার পর আশ্রয় নেন উখিয়ার লম্বাসিয়া ব্লকে। রোহিঙ্গাদের অধিকার আদায় ও প্রত্যাবাসন নিয়ে কাজ করতে গিয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে ছিলেন পরিচিত। এরপর হয়ে উঠেছিলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর কণ্ঠস্বর। গেল বুধবার রাতে লম্বাসিয়া ক্যাম্পে নিজের সংগঠনের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তার মৃত্যুতে রোহিঙ্গারা হতবাক। তারা বলছেন দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা নেতৃত্ব শূন্য ছিলেন। তাদের সেই অভাব পূরণ করতে পেরেছিলেন মাস্টার মুহিবুল্লাহ। এখন তার হত্যার ঘটনায় স্বদেশে ফেরার নেতৃত্ব নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। এখন এই আন্দার কিছু চোখে দেখা নাই, আবার হিলা নতুন মানুষ উড়ান উড়ে আন আল্লাহ বাজানে আর কি আরা দিবা বাবা চিন দুনিয়া তো পাবি আরা তো আলে ঘুরে গেলে
আর এটা কি আর 3 লাখ উঠিল আর লাইন না মাঝে মাঝে এটা নাই মহিবুল্লাহ হত্যাকাণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো প্রভাব ফেলবে না, তবে এর প্রক্রিয়ায় কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মিয়ানমারের আগ্রহ এবং বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এই দুটার উপরেই প্রত্যাবাসনটা নির্ভর করে। সেখানে মহিবুল্লাহ হয়তো নামক একজন ব্যক্তি সেখানে খুব বেশি প্রভাব বিস্তার করার মতো কোনো কারণ হতে পারে। যেহেতু তার একটা প্রভাব আছে রোহিঙ্গাদের উপরে, রোহিঙ্গারা হয়তো তার সেই কথাগুলি শুনে নিত, হয়তো তাকে ফলো করে বলে চলে যায়, আমরা আমাদের দেশে ফেরত যাই। এইটা একটা হয়তো এখানে নেতিবাচক একটা প্রভাব রাখবে। মহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছেন, পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও সেখানে মোতায়েন থেকে টহলে আছেন এবং ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে সব ধরনের পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন বলে সাত্তান্বেষী মহল তাকে হত্যা করেছে। মহিবুল্লাহ হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে এবং কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর মিরপুরে নিখোঁজ হয়েছে 3 কিশোরী। তারা বাড়ি থেকে কাউকে না জানিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে গেছে। পরিবারের দাবি, জাপান নেয়ার কথা বলে একটি চক্র পাচারের চেষ্টা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক টিকটক সেলিব্রিটি সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর পল্লবীর প্যারিস রোডে একই এলাকায় বসবাস করত নিশা, স্নেহা ও বিনা। সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার জানায়, তরিকুল নামে তাদের এক বন্ধু বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার লোভে পড়ে যোগাযোগ শুরু করে কথিত এই 3 বন্ধুর সঙ্গে। মাঝে মধ্যে তারা অনলাইনে জাপানি ভাষাও শিখত। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে 3 জনই নিখোঁজ হয়। নিশার পরিবার জানায়, বাসা থেকে নিশা 6.5 লাখ টাকা ও স্কুল সার্টিফিকেট নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। স্নেহার মায়ের দাবি, বাসা থেকে 18,000 টাকা স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছে তার মেয়ে। নিশির মাধ্যমেই পরিচয় তরিকুলের সঙ্গে। আত্মীয় স্বজন জানান, তরিকুল নারী পাচারকারী চক্রের সদস্য। আমারে কইছে, আম্মু আমি 12:30টার দিকে আইসা যাব, কোচিং থেকে কলেজে থেকে আইসা আমি কোচিংয়ে যাব। তে আমি 2টা বাজে গেছে, 2টা 7:30 কোচিং করব, 2টা বাজবো। তাই আমি কোচিংয়ে গেছি, জিজ্ঞেস করি, স্যাররা কইছে সে নেহা আসেনি আপু। ও নিছে 6 লাখ টাকা, আর ওর এক বান্ধবী নিচ্ছে 75,000 টাকা, ওর আরেক বান্ধবী নিচ্ছে 2.5 ভরি স্বর্ণ। তা বলছে বিদেশে পড়াইতে হবে, পড়তে গেলে খরচ লাগবে না, এই খরচ নিয়ে গেছে। আমাদের 3টা বাচ্চা যেন সহি সালামতে ভালো ভালো মতো চলে আসে। অভিযুক্ত তরিকুল ও তার বন্ধু রফিকুল সহ 3 জনকে আটক করেছে পুলিশ। তরিকুলকে আটক করা হয়েছে যে তরিকুল হচ্ছে একটা আইটি এক্সপার্ট। সে হচ্ছে এই যে নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে, সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটক করে। তরিকুল হচ্ছে আবার তার বন্ধু। আমরা এই কানেকশনটাও দেখার জন্যই তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু মাথায় রেখেই আমরা এই তদন্তে নেমেছি। নিখোঁজ 3 বান্ধবী টিকটকারদের খপ্পরে পড়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছেন। শুভ্র শরতে দেবী দুর্গার পদধ্বনি, মণ্ডপে মণ্ডপে রং তুলি নিয়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। জেলায় জেলায় উৎসবের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ। বেলা 11:30টার দিকে বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজ MV SPM ব্যাংকক। নদীপথে এগুলো আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 2 সপ্তাহ আগে জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজটি শনিবার সকাল 11:30টার দিকে মোংলা বন্দরের জেটিতে এসে পৌঁছায়। কাস্টমস ও শিপিং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর দুপুর 12:30টার দিকে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। 10টা বুকে এবং 2টা ইঞ্জিন আছে এবারে শিপমেন্টে। আশা করি আজকে বা আগামীকালের মধ্যে আমাদের পুরোপুরি ডিসচার্জিংটা শেষ হবে। চলতি মাসে আর কোনো জাহাজ নাই মেট্রো রেলের, আর
আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রো রেলের জাহাজ হতে পারে। নৌপথে মেট্রো রেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরা দিয়াবাড়ি ডিপোতে। 8টা রেলওয়ে কোচ এবং 4টা ইঞ্জিন। এটা ফ্লাড বার্জে ডিএমসিসির বার্জ ক্যারিয়ার আছে জাপানি কোম্পানির, ওই বার্জে চলে যাবে এখান থেকে। প্রথম গত 31 মার্চ এমভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রো রেলের 6টি কোচ নিয়ে মোংলা বন্দরে আসে। এরপর থেকে পর্যায়ক্রমে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত 5 মে এমভি ওশান গ্রেস জাহাজে 6টি বগি, 20 জুলাই এমভি হরিজন 9 জাহাজে 10টি বগি ও 2টি ইঞ্জিন, 12 সেপ্টেম্বর 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়ে। আর শনিবার এমভি এসপিএম ব্যাংকক ভিড়েছে 4টি ইঞ্জিন ও 8টি কোচ নিয়ে। সময় সংবাদ, মোংলা। মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 2 সেট কোচ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বন্দর জেটির সামনে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাব তার কাছে। মাহমুদ। রিচার্ড, মোংলা বন্দরে যে জাপানের কোবে বন্দর থেকে যে মেট্রো রেলের 8টি ইঞ্জিন এবং 8টি বগি এবং 4টি ইঞ্জিন নিয়ে এই 12টি মেট্রো রেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দর 9 নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করেছে। এখান থেকে এ পর্যন্ত 4টি রেলের বগি কিন্তু অলরেডি এখান থেকে খালাস সম্পূর্ণ হয়েছে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এই জাহাজটি মোংলা বন্দর জেটিতে এসে বেড়ে হলো সকাল 11:30টায়, দুপুর 12:30টার দিকে এখান থেকে পণ্য খালাস শুরু করে। তো এখানে যে মেট্রো রেলের যে পণ্যগুলো আমাদের যে শিপিং এজেন্টের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান আমাদের যে কথাটি জানিয়েছে যে এই মোংলা বন্দর থেকে এ পর্যন্ত আরো 4টি জাহাজ মেট্রো রেলের যন্ত্রাংশ নিয়ে এখানে আসছে। এখানে সেই পণ্যগুলো খালাস করে ঢাকার দিয়াবাড়ি এই মালামালগুলো পৌঁছে গেছে। আজকেরও এই জাহাজটি এখান থেকে পণ্য খালাস হচ্ছে এবং এই মেট্রো রেলের যন্ত্রাংশ এবং বগিগুলো এখান থেকে যে কারগুলো খালাস হচ্ছে এগুলো নৌপথে বার্জেল বোঝাই করে নৌপথে 2-3 দিনের মধ্যে ঢাকার দিয়াবাড়ি ডিপোতে পৌঁছে যাবে। তাই ওহিদুজ্জামান আমাদের কাছে যে কথাটি জানিয়েছে রিশাদ, যে মোংলা বন্দরে স্বাচ্ছন্দ্যে এই পণ্যগুলো খালাস করার ভালো পজিশন এখানে আছে। ইতিপূর্বে আরো 4টি জাহাজের পণ্য এখানে খালাস হয়েছে, আজকেরও একটি জাহাজ এসেছে। টোটাল 5টি জাহাজের পণ্য কিন্তু এখান থেকে খালাস হয়েছে। এই মেট্রো রেলের যতগুলো যন্ত্রাংশ এই মোংলায় আসবে সেই পণ্যগুলো এবং এই যন্ত্রাংশের যে মালামালগুলো এবং যে কারগুলো বগিগুলো এখান থেকেই সম্পূর্ণ খালাস হবে, যা 2022 সাল পর্যন্ত কিন্তু এখানে এই পণ্যগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে। তাই রিচার্ড, আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে গত 31শে মার্চ প্রথম কিন্তু এই মেট্রো রেলের এই জাহাজটিতেই 6টি বগি নিয়ে মোংলা বন্দর জেটিতে কিন্তু নোঙ্গর করেছিল এবং এখান থেকে 6টি বগি নিয়ে এখানে মাল খালাস হয়েছে এবং ওই থেকে এ পর্যন্ত 5টি জাহাজ কিন্তু এই বন্দর জেটি থেকে এই মালামাল খালাস কিন্তু হচ্ছে। তাই এখানে বন্দর কর্তৃপক্ষের যারা আছে, চেয়ারম্যান সহ অন্যান্য যারা কর্মচারী আছে, তারা কিন্তু এই মেট্রো রেলের যে যন্ত্রাংশগুলো এখানে খালাস তারা কিন্তু সহযোগিতা করছে। সহায়তার কারণে কিন্তু স্বাচ্ছন্দ্যে এখান থেকে পণ্যগুলো খালাস হয়েছে। রিচার্ড, এই ছিল মেট্রো রেলের যে যন্ত্রাংশ এবং যে মেট্রো রেলের কারগুলো এখান থেকে খালাস হচ্ছে তার সর্বশেষ খবর। মেট্রো রেলের কোচের সেট খালাসের সবশেষ খবরাখবর জানাতে মোংলা বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। অনিশ্চয়তা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিলেন মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। শনিবার 2378টি আসনের বিপরীতে প্রায় 50,000 শিক্ষার্থী ভর্তি যুদ্ধে নামেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সহ নানা নির্দেশনা মানলেও উল্টো চিত্র ছিল অভিভাবকদের ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে 1 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে শিক্ষার্থীদের। শনিবার সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হন শিক্ষার্থীরা। ছিল নানা অনিশ্চয়তা, তাই পরীক্ষায় বসতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। প্রশ্ন মোটামুটি ব্যালেন্সের উপর ছিল, বাংলাটা তো একটু টাফ ছিল, ইংলিশ এবং জিকেটা আপনার ব্যালেন্সের উপর ছিল। আলহামদুলিল্লাহ কষ্ট ভালো ছিল, পরীক্ষা হচ্ছে কিন্তু আমাদের সময়টা লসের কারণে আমরা ভালো করে পরীক্ষাটা দিয়ে পারি না। ভর্তি ছোড়া স্বাস্থ্যবিধি মেনে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন। মাপা হয় তাপমাত্রা, বাইরে রেখে যেতে হয় মোবাইল ফোন ও ঘড়ি সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস।
স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীরা যতটুকু সচেতন ছিলেন ঠিক উল্টো চিত্র ছিল অভিভাবকদের ক্ষেত্রে। প্রতিটি কেন্দ্রের সামনে জটলা পাকিয়ে ভিড় করেন অভিভাবকরা। মানেননি ন্যূনতম স্বাস্থ্যবিধি। অনেকের মুখেই ছিল না মাস্ক। আমরা তো বাচ্চা বের হলে যাতে দেখতে পারি এই কারণে দাঁড়িয়েছি। পুরো দাঁড়ালে তো দেখা যাইতো না, বাচ্চা তো দেখতো না। মাস্কটা পরে গেছে গা থেকে আমি দূরেই ছিলাম, আমি এই মাত্রই আসছি। মাস্কটা আমার হাতে ছিল, পড়ে গেছে, ছিঁড়ে গেছে, এর জন্য পড়তে আমি ভুলে গেছি। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানতে আবারও অনুরোধ জানান তিনি। অভিভাবকবৃন্দ এবং পরীক্ষার্থীর সাথে অনেক লোক না আসেন, কারণ শিক্ষার্থীদের বা ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের তাদের কয়েক গুণ বেশি যদি হয় বাহিরে, তো সেটি নিঃসন্দেহে কোনো ক্রমেই প্রত্যাশিত নয়। আগামী 9 অক্টোবর হবে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা, আর 23 অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর আশ্বাসে টানা 2 দিন অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। চলমান আন্দোলন কিছুটা শিথিল করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা 2 দিন অবরুদ্ধ থাকার পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আশ্বাসে আন্দোলন শিথিল করে অবমুক্ত করা হলো সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফকে। এর আগে শনিবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দেন তারা। সকাল 8টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে মুঠোফোনে কথা হয় শিক্ষার্থীদের। এ সময় তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। পরে তালা খুলে মুক্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে। স্থায়ীভাবে কোনো চাকরি কারোরই, ইভেন একটা পিয়নের চাকরিও আমি ভিসি হয়ে তাকে চাকরিচ্যুত করতে পারবো না, এটা একটা প্রক্রিয়া আছে। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কিছুটা শিথিল করে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আমরা সোমবার পর্যন্ত সিন্ডিকেট মিটিংয়ের জন্য অপেক্ষা করব। সোমবারের মধ্যে কোনো সিদ্ধান্ত যদি না আসে, সেই ক্ষেত্রে মঙ্গলবার থেকে আমরা আবার জোরালো আন্দোলনের সিদ্ধান্ত রেখেছি এবং আমরা এটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। গত 26 সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার দিন কেন্দ্রে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগীয় চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। দক্ষিণের মেয়রের পর এবার উত্তরের মেয়র দাবি করলেন নগর কর্তৃপক্ষের চেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সকালে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এই মাসের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। গেল মাসে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল গড়ে 50 জনের মতো। তবে এক সপ্তাহে তা অর্ধেকে নেমে 15 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালটিতে। 7 দিনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় সেপ্টেম্বরের শেষের দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল 250-র মতো, যেখানে গত 7 দিনে ধীরে ধীরে নিম্নমুখী রোগী ভর্তির সংখ্যা। 26 সেপ্টেম্বরে ডেঙ্গু শনাক্ত হয় 242 জন, সেখানে সবশেষ 2 দিনে যথাক্রমে 190 ও 165 জন রোগী শনাক্ত হয়। শনিবার সকালে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে নগরবাসীকে সচেতন করতে র্যালি করে উত্তরের নগর কর্তৃপক্ষ। পরে স্কুলে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনেকটা কমেছে এডিসের দাপট। এই চেষ্টার ফলে আমি বলবো যে আমরা অনেকাংশে কিন্তু লাঘব করতে পেরেছি। কিন্তু আরেকটি চিরুনি অভিযান শুরু করব, এটি কিউলেক্স মশার বিরুদ্ধে। এডিস মশার তো কাজ করছি আমরা, তার পাশাপাশি যারা মালিক আছেন, যারা ডেভেলপার কোম্পানি আছেন, আপনাদের ডেভেলপমেন্ট কোম্পানির ভিতরে যেই ধরনের জঙ্গল আছে
যেই ধরনের ডোবা আছে এগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এদিকে বৃষ্টিপাত, আবহাওয়ার আর্দ্রতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার সাথে এডিস মশার ঘনত্ব এবং রোগীর যে প্যাটার্ন, তার উপরে নির্ভর করে আমরা যে প্রেডিকশন মডেলটা তৈরি করি তাতে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝির পর থেকে ডেঙ্গু রোগী কমা শুরু করবে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 68 জন মারা গেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গত 23 বছরে বহু হিসাব পাল্টে দিয়ে দেশের অর্থনীতিকে পোক্ত করেছে তৈরি পোশাক খাত, কিন্তু শত চেষ্টা করেও এ খাতের উদ্যোক্তারা বাড়াতে পারেননি কাঁচামাল অপচয়ের হার। 1998 সালে নির্ধারণ করা হার নিয়েই রপ্তানি বাণিজ্য করতে হচ্ছে তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। না, ওনারা যদি আমার 85 95 করে দিতে পারে, আমার মাসে 30 লক্ষ টাকা এক্সট্রা লাভ হবে। দেন না আমারে কইরা, আমি ওনারও কিছু দিই টাকা। রপ্তানিমুখী নিট পোশাক শিল্পের অপচয় হিসেবে যৌক্তিক পরিমাণ নির্ধারণ নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই চ্যালেঞ্জ করেন এই উদ্যোক্তা। তিনি এমন ভ্যালু অ্যাডেড পোশাকের রপ্তানি আদেশ পেয়েছেন যা তৈরিতে সর্বোচ্চ দক্ষতার সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পার্ট কাটতে গেলেও তার অপচয় হচ্ছে 10% বেশি। পণ্য চূড়ান্ত হওয়া পর্যন্ত আরও কয়েক ধাপে যোগ হবে বিভিন্ন হারে অপচয়। আরেকটি কাটিং টেবিলে দেখা গেল ডিজাইন অনুযায়ী শুধু কাটতে গেলেই অপচয় হবে 25% বেশি, কিন্তু নির্ধারিত হারের বেশি অপচয় অনুমোদনের এখতিয়ার নেই বন্ড কমিশনারেটের। তাই হিসাব দেখাতে গিয়ে কখনো কখনো কৌশলী হতে হয় তাদের। যেটা বাস্তব, যেটা বেস্ট এফিসিয়েন্সি পসিবল, আপনি আমাকে সেটাই দেন, আমরা সেটাকে রিচ করি। কিন্তু অবাস্তব কোনো কিছু দিয়েন না যে আমার আপনাকে মিথ্যা কথা বলতে হয়। এক্ষেত্রে বন্ড কমিশনারেটের হাত পা আবার বেঁধে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশে সুতা থেকে কাপড় তৈরিতে 7% আর কাপড় থেকে পোশাক পর্যন্ত 9% অথবা মোট 16% অপচয় আমলে নিতে পারবে রাজস্ব বোর্ড। অপচয়ের এই হিসাব জটিলতায় সরকারি ক্ষতির মুখে পড়ছে বলে দাবি শিল্প মালিকদের। আমরা ওনাদেরকে ভিডিও দিয়ে ধাপে ধাপে বুঝিয়েছি, এখানে আমাদের এত পরিমাণ লস হয়, সেখানে এত পরিমাণ লস হয়। আমরা যেটা বলেছি কম যদি হয় আমার অনেক সস্টিমেট হবে, হ্যাঁ, যে আমার দেশেও লাভবান হবে না, আমরা লাভবান হব না। সরেজমিন পরিদর্শন ও তথ্যপাত্র বিশ্লেষণ করে অবশেষে গত আগস্টে অপচয়ের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সততার সঙ্গে এই হিসাব দ্রুত সংস্কার করা দরকার বলে মনে করেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। অনেক দিনের অভিজ্ঞতার আলোকে হয়তো একটা রেট ঠিক করা আছে, কিন্তু এটা অনড় থাকা ঠিক না। সেই জন্য আমি বলছি যে উভয় পক্ষের আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ হওয়া দরকার নিজেদের স্বার্থে, ওর আইন মানার ক্ষেত্রে আর এর হচ্ছে আইনের আশ্রয় পাওয়ার ক্ষেত্রে, সুবিধা পাওয়ার ক্ষেত্রে। ব্যবসায়ীদের দাবি বর্তমানে নিট শিল্পে কাঁচামালের অপচয় 38 থেকে 55% পর্যন্ত হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। দিন রাত রং তুলির আঁচড়ে শিল্পীরা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে জেলায় জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে দুর্গা, গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলায় এবছর 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শাড়ি কাপড় পরাবো এবং অলংকার, চুল, মাকে সাজানোর জন্য যা যা প্রয়োজন ওগুলো আর কি করবো। 2.5 মাস 3 মাস কাজ করি আর থাকতে পারি আর কি। জামালপুরে বাঁশের সঙ্গে খড় সুতলি দিয়ে প্রতিমার কাঠামো শেষ করে এখন চলছে মাটির প্রলেপ। তবে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ প্রতিমা কারিগরদের। প্রায় দিন 24 ঘন্টায় আমাদের খুবই পরিশ্রম করা লাগতেছে, কাজ করা লাগতেছে। খড়ের দামটা অনেক বেশি হয়ে গেছে, কারণ শহর অঞ্চলে খড় পাওয়া যায় না, কারণ আনতে অনেক পরিশ্রম হয়, অনেক টাকা লাগে। নরসিংদীতে প্রতিমা তৈরির কাজ এখন শেষের দিকে। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। মানুষ যেন উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসবটি, সার্বজনীন দুর্গোৎসব, এটি উদযাপন করতে পারে, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জেলা পুলিশের পক্ষ থেকে থাকবে। আগামী 6 অক্টোবর মহালয়া আর 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ওমর ফারুক, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। দেশের মাটিতে প্রস্তুতির পালা শেষ। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে কাল রাতে ওমান যাচ্ছে টাইগাররা। হোম কোয়ারেন্টাইন আজ।
শুধু অবৈধ উপায়ে বিয়েই নয়, রাষ্ট্রীয় নথি জালসহ বেশ কয়েকটি অপরাধে ফেসে যাচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। অপরাধ প্রমাণিত হলে তার জন্য বড় শাস্তি অপেক্ষা করছে বলে জানালেন তামিমার সাবেক স্বামী রাকিবের আইনজীবী। আর নাসিরের আইনজীবী বলছেন, পিবিআই এর তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা। 22 গজের ক্রিকেটীয় পারফরমেন্স নয়, ব্যক্তিগত জীবনের কারণে বারবার আলোচনায় ক্রিকেটার নাসির। এবার জানা গেল যার সঙ্গে 7 মাস ধরে করছেন ঘর, সেই বউ নাকি তার বৈধ বউ নয়। পিবিআই এর এমন রিপোর্টে ওঠে সমালোচনার ঝড়। তবে ঘটনার এখানেই শেষ নয়। নাসির তাম্মের বিপক্ষে উঠেছে আরও গুরুতর অভিযোগ। প্রতারণা, বিচ্ছেদের কাগজ জালিয়াতি, মানহানি, ভুয়া নথিকে আসল কাগজ দাবি করার মতো দণ্ডনীয় অপরাধ, যার জন্য তাদের বিরুদ্ধে অপেক্ষা করছে বড় শাস্তি দাবি রাকিবের আইনজীবীর। তারা ওই একটা অপরাধকে ঢাকতে গিয়ে তারা আরও অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। যেই ডিভোর্সের কাগজ কোনোভাবে কোনোদিন সার্ভই হয়নি, এবং ডাক বিভাগ এটা সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই পোস্ট অফিস থেকে এই স্মারক নম্বরে এরকম কোনো লেটার রাকিবের কাছে যায়নি। তাহলে তারা ডাক বিভাগের ডকুমেন্টসগুলি, অর্থাৎ সরকারি ডকুমেন্টসগুলো জালিয়াতি করেছেন। ওইটারও শাস্তি কিন্তু 7 বছর। এছাড়া অন্যান্য অপরাধগুলোর 7 বছর করে, হাজব্যান্ড থাকা অবস্থায় বিয়ে করা, তারপরে কোনো ব্যভিচারে জড়িয়ে যাওয়া 5 বছরের শাস্তি, অন্যের স্ত্রীকে নিয়ে আসা 3 বছরের শাস্তি, মানহানি করা 2 বছরের শাস্তি, এই যে অন্যান্য সেকশনগুলিও কিন্তু এখানে যোগ হবে। পিবিআই এর দেয়া এমন প্রতিবেদন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ নাসিরের আইনজীবী। পুরো ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান তারা। এটা যথারীতি আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমাদের ডিফেন্ড করার জন্য আমাদেরকে এটা ভালো করে ধরে পরীক্ষা নিরীক্ষা করে আইনি পদক্ষেপ নিতে হবে। আমি সপ্তাহখানেক কিছু ঢাকার দাবি যাচ্ছি, এসে তারপরে পরে সিদ্ধান্ত নেব। ক্রিকেটাররা সমাজের আইডল, লাখো তরুণ তাদের ফ্যান ফলোয়ার, তাই তো তাদের নৈতিকতা শিক্ষা না দেওয়ার দায় আছে নিয়ন্ত্রক সংস্থা বিসিবিরও। সেক্ষেত্রে পরামর্শ আসলো স্থায়ী মনোবিদ নিয়োগেরও। যখনই এই ধরনের মডেল মানুষগুলো কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেই কর্মকাণ্ডের প্রভাব কিন্তু আমাদের এই তরুণ সমাজের উপর পড়ে। একজন ক্রিকেটার যখন একটি বড় পজিশনে যায়, তখন তার অনেক ধরনের চাপ সৃষ্টি হয়। এই চাপগুলো মোকাবেলা করার জন্য এখন সময় এসেছে আমাদের বিসিসিবির একজন ফিক্সড এবং নিয়মিত দেশীয় একজন সাইকোলজিস্ট নিয়োগ করে রাখা। পিবিআই এর তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা আর তার মাকে 31 অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 10 অক্টোবর থেকে সৌদি আরবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে লাগবে কোভিড টিকার সনদ। 1 ডোজ গ্রহণকারীরাও পাবেন না প্রবেশের অনুমতি জানিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে আল মামুন শিপনের সহযোগিতায় আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে শতভাগ মানুষ টিকার আওতায় না এলেও সরকারি বেসরকারি কাজে টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। 10 অক্টোবর থেকে কোভিড টিকার সনদ ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠানে। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। এতে 1 ডোজ গ্রহণকারীরা পড়তে যাচ্ছেন বিপাকে। কর্মস্থলে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরাও। যারাই আছেন সৌদি আরবে, তাদের 2nd ডোজ কমপ্লিট যাদের না থাকবে, তারা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না। কারণ হচ্ছে সৌদি সরকার চাচ্ছে যে তাদের দেশটি সম্পূর্ণ করোনা ভ্যাকসিনের আয়ত্তভুক্ত করতে। শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে নিয়মটি। উড়োজাহাজ কিংবা অন্য কোনো গণপরিবহনে ভ্রমণকারীদেরও নির্দিষ্ট টিকার 2 ডোজ গ্রহণ করেই ভ্রমণ করতে হবে দেশটিতে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিন্ন ভিন্ন ঋতুতে সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। দেশটির শহর থেকে গ্রাম সব জায়গায় রয়েছে অপরিসীম সৌন্দর্য। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। সুইজারল্যান্ড, যার সৌন্দর্য পরতে পরতেই গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম সৌন্দর্য ছড়িয়ে আছে সব স্থানে। আর ঋতুভেদও সুইজারল্যান্ডের সৌন্দর্য ভিন্নভাবে ফুটে ওঠে। So this is wonderful, and then
natural beauty is. আল্পস পর্বতের কাছাকাছি এই লেক জেনেভের সৌন্দর্য অপরিসীম। লেক জেনেভের সৌন্দর্য মুগ্ধ দেশ থেকে আসা অনেক পর্যটকও। তবে দেশের প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা হলে বাংলাদেশেও পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলে তারা তাদের মতামত তুলে ধরেন। আর এর সৌন্দর্য মুগ্ধ স্থানীয়রাও। লেক জেনেভার যে নয়নাভিরাম সৌন্দর্য আছে এটা মানে দেখার মতো। প্রকৃতির যে সৌন্দর্য সেটা মনে হয় যে দেশটার একটা ভালো দিক। টুরিস্ট যারা আসে তাদের কাছে অনেক সুন্দর একটা জেনেভা, আকর্ষণীয় জায়গা। সৌন্দর্য পিপাসুদের কাছে সুইজারল্যান্ড এমনিতেই পৃথিবীর স্বর্গ হিসেবেই পরিচিত। তবে সত্যিকার অর্থে সুইজারল্যান্ডে এমন কিছু স্থান রয়েছে যা দেখলে আপনার চোখ মন প্রাণ এমনিতেই জুড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই একটি স্থান। সুইজারল্যান্ডের লেক জেনেভা থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আগামীকাল রাতে দেশ ছাড়বে টাইগাররা। তার আগে আজ হোম কোয়ারেন্টাইনে আছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আর কোনো প্রতিযোগিতামূলক খেলা না থাকলেও ক্রিকেটাররা বসে থাকেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদুল্লাহ, সৌম্য, তাসকিনরা নিয়মিত অনুশীলন করেছেন। আজ নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন খেলোয়াড়রা। বাড়ি থেকেই তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। রোববার রাত 11:15টায় ওমানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে ম্যাচ খেলবে ডোমিঙ্গো শিশুরা। এরপর আবুধাবিতে 12 ও 14 অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর 17 অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব মিশন। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির কাঁধে চড়ে সারা দেশে নাশকতা চালায় শিবির ও জামায়াতে ইসলামী। লন্ডন থেকে এনজিওর মাধ্যমে টাকা পাঠায় 700 থেকে 800 নেতাকর্মী। রিমান্ডে তথ্য। মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণেই মুহিবুল্লাহকে খুন করে স্বার্থন্বেষী মহল, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কুতুপালং ক্যাম্প থেকে আরও 2 জন গ্রেফতার। এবং রাজধানীর মিরপুরে নিখোঁজ 3 কিশোরী, নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। জাপান নেয়ার কথা বলে পাচারের চেষ্টা, দাবি পরিবারের। টিকটক সেলিব্রিটি সহ আটক 3। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।